শেয়ার বাজারে দুর্বল ভূমিকা, শিল্পায়নের পথে বড় বাধা, শিল্পোন্নয়নকে গতিশীল করতে শেয়ার বাজারকে শক্তিশালী করার পরামর্শ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, মন্তব্যে দলের আমিরের। কোরআন হাদিসের আলোকে জ্ঞানকে কাজে লাগানোর পরামর্শ। শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ভাষা সংগ্রামী আহমদ রফিক, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। গাজায় যুদ্ধবন্ধের নির্দেশ ইসরায়েলি সরকারের, জার্মানির আকাশে একের পর এক ড্রোন, বন্ধ হল মিউনিক বিমানবন্দর। এবং দ্বিতীয় টি-20তে আফগানিস্তানকে 2 উইকেটে হারিয়ে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের, 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় জাকের আলীর দলের। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বাংলাদেশের শেয়ার বাজার শিল্পায়নে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দেশি উদ্যোক্তাদের ব্যাংক নির্ভর আচরণ, তালিকাভুক্ত কোম্পানিগুলোর দুর্বল আর্থিক অবস্থা ও বিতর্কিত নিয়ন্ত্রক সিদ্ধান্তের কারণে বাজারে বিনিয়োগকারীদের আস্থা কমেছে। 1 বছরের বেশি সময় ধরে আইপিওহীন অবস্থায় থাকা, ফ্লোর প্রাইস আরোপ এবং করোনার প্রভাবের কারণে শেয়ার বাজার দীর্ঘ সময় ধরে দরপতনের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের শিল্পোন্নয়নকে গতিশীল করতে শেয়ার বাজারকে শক্তিশালী করা অপরিহার্য। সাইদ শিপনের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী শিল্পায়নের অন্যতম প্রধান উৎস শেয়ার বাজার, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। দেশের উদ্যোক্তারা শেয়ার বাজারের পরিবর্তে ব্যাংক থেকে ঋণ গ্রহণেই বেশি আগ্রহী, ফলে শিল্পায়নে শেয়ার বাজারের ভূমিকা প্রায় নেই বললেই চলে। উদ্যোক্তারা ব্যাংক নির্ভর হওয়ায় দেশের শেয়ার বাজার রয়ে গেছে মূলধারার বাইরে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানির সংখ্যা ৩,৭৭৭টি, অথচ দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা মাত্র ৩৯৭টি। অর্থাৎ যত সংখ্যক পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন রয়েছে তার মাত্র 10% শেয়ার বাজারে এসেছে, বাকি 90%ই শেয়ার বাজারের বাইরে রয়ে গেছে। এদিকে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো এসেছে তার একটি বড় অংশের আর্থিক ভিত্তি বেশ দুর্বল, ফলে এসব কোম্পানিতে বিনিয়োগ করে বড় ধরনের লোকসানের মধ্যে পড়েন বিনিয়োগকারীরা। আবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে বিভিন্ন সময় নানা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে বিপুল সংখ্যক বিনিয়োগকারী দেশের শেয়ার বাজার ছেড়ে চলে গেছেন। আবার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বড় অংশের আর্থিক ভিত্তি বেশ দুর্বল। এর মধ্যে 24% প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ দিতে পারে না। এমনকি কিছু কিছু প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। অন্যদিকে 2024 সালের জুনের পর শেয়ার বাজার থেকে কোনো কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে অর্থ তোলেনি, অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজার আইপিওহীন। শেয়ার বাজারের দুর্বল ভূমিকা দেশের শিল্পায়নের পথে বড় বাধা। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ শিপন। শিপন, স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তারপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই যে শেয়ার বাজার অন্য দেশের জন্য আশার আলো, তা আমাদের দেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা কেন, এবং দেশের শিল্পায়নে শেয়ার বাজারের পর্যাপ্ত ভূমিকা কেন রাখতে পারছে না? জি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে শেষে যে শব্দটি বলছিলেন যে শিল্পায়নের ক্ষেত্রে শেয়ার বাজার ভূমিকা রাখতে পারছে না, তো আমরা যদি আমাদের দেশের চিত্রটা দেখি তাহলে আমরা দেখব যে আরজেসি যারা ব্যবসা নিবন্ধনের জন্য কোম্পানির নিবন্ধন দিয়ে থাকে, তো আরজেসি থেকে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন নেওয়া আছে 3,777টি বর্তমানে। এর ভিতরে মাত্র 397টি কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেয়ার বাজারে তালিকাভুক্ত, অর্থাৎ যে পাবলিক লিমিটেড কোম্পানি দেশে রয়েছে তার মাত্র 10% শেয়ার বাজারে। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে আমাদের দেশের কোম্পানি সাইজ যে পরিমাণ, তার কিন্তু খুবই সামান্য অংশ শেয়ার বাজারে রয়েছে। তো এই যে উদ্যোক্তারা কেন শেয়ার বাজারে আসছে না, এটি একটি বড় প্রশ্ন। আর এর উত্তর এখানে রয়েছে যে উদ্যোক্তারা ব্যাংকে গেলে সহজেই কিন্তু তারা ঋণ পেয়ে যাচ্ছেন, এবং সেই ঋণ যে তাদের পরিশোধ করতে হবে সেটা না করলেও আমরা দেখতে পাচ্ছি যে তারা বছরের পর বছর ঋণ পরিশোধ না করে চলে যাচ্ছেন, তাদের ঋণ পরিশোধ করতে হচ্ছে না, তাদের কিছু হচ্ছে না। তবে গত 5 আগস্ট যে সরকার পরিবর্তন হয়েছে গত বছরের, এরপরে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু সংস্কার এসেছে, এবং ব্যাংক খাতে কিন্তু আমরা একটি চিত্র দেখেছি যে ব্যাংক
থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লুট করে নেওয়া হয়েছে এবং বেশ কিছু ব্যাংকের অবস্থা কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছে। এর পাশাপাশি যেসব ভালো কোম্পানিগুলো রয়েছে সেগুলো কেন শেয়ার বাজারে আসছে না? তারা তো অর্থ লুট করে নাই। এর পিছনের কারণ হলো যে শেয়ার বাজারে যে তালিকাভুক্ত হতে হবে একটি কোম্পানিকে, তার পিছনে বেশ কিছু জটিল প্রক্রিয়া রয়েছে। একটি কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হলে প্রথমে আইপিওর আবেদন করতে হয় এবং এই আইপিও আবেদন করতে গিয়ে কিন্তু কোম্পানিগুলো ধাপে ধাপে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হন এবং দীর্ঘ সময় লেগে যায় তাদের আইপিওর মাধ্যমে টাকা নিয়ে আসতে। একটি কোম্পানি আইপিওতে আবেদন করলে 3 মাস 4 মাস 5 মাসও লেগে যায় তার আইপিও অনুমোদন পেতে। অপরদিকে ব্যাংকে কিন্তু সেগুলো খুব অল্প সময়ের ভিতরেই ঋণ পেয়ে যায়, যে কারণে কিন্তু ভালো ভালো উদ্যোক্তারাও দেখা যায় যে শেয়ার বাজারে না এসে তারা ব্যাংক নির্ভর হয়ে পড়ছেন। আর এই উদ্যোক্তারা ব্যাংক নির্ভর হয়ে পড়ার কারণেই কিন্তু শেয়ার বাজারের পরিধি খুব একটা বাড়ছে না। এর পাশাপাশি আরও কিছু বিড়ম্বনায় পড়তে হয় উদ্যোক্তাদের। সেক্ষেত্রে দেখা যায় যে একটি লিস্টেড কোম্পানি, তাকে কিন্তু নানা ধরনের স্বচ্ছতার ভিতর দিয়ে যেতে হয়। তাকে একটি আর্থিক প্রতিবেদন তৈরি করতে হয় প্রতি বছর এবং সেই আর্থিক প্রতিবেদনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে কিন্তু নিরীক্ষা করতে হয়। ফলে সেখানে কিন্তু তথ্যর গোজামিল দেওয়ার সুযোগ থাকে না। আবার একটি কোম্পানিকে এজিএম করতে হয়। সেই এজিএমে অনেক সময় দেখা যায় যে উদ্যোক্তা, যারা ভালো উদ্যোক্তা, তারাও কিন্তু বিভিন্নভাবে সাধারণ শেয়ার হোল্ডার বা যারা এজিএম পার্টি বলে পরিচিত, তাদের মাধ্যমে কিন্তু বিড়ম্বনার শিকার হন। ফলে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু এই ধরনের বিড়ম্বনা থেকে রক্ষা পেতে শেয়ার বাজারে আসেন না, যে কারণে আমরা দেখছি যে আমাদের শেয়ার বাজারের বয়স দীর্ঘদিন হলেও এই শেয়ার বাজার কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখছে না। আচ্ছা, দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশের শেয়ার বাজারের প্রতি পর্যাপ্ত আস্থা রাখতে পারছে না। তাদের আস্থা ফেরাতে কি কি করণীয় কাজগুলো কি কি হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। দেশি এবং স্থানীয় বিনিয়োগকারীরা শেয়ার বাজারে আস্থা রাখতে পারছে না, অথচ শেয়ার বাজারের মূল ভিত্তি কিন্তু আস্থা। আস্থা যদি না থাকে এখানে বিনিয়োগকারীরা আসবে না। এবং শেয়ার বাজারের ধর্মই কিন্তু এটা ঝুঁকি। আপনাকে শেয়ার বাজার ঝুঁকি আছে, এখানে জেনে শুনেই কিন্তু বিনিয়োগকারীরা আসেন। তো ঝুঁকি থাকলে সেখানে কি বিনিয়োগ হবে না? অবশ্যই হবে। যেখানে ঝুঁকি আছে সেখানে লাভের সম্ভাবনাও কিন্তু বেশি আছে। কিন্তু স্বচ্ছতা এবং স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হবে, যেটি আমরা আমাদের শেয়ার বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাটতি দেখি। নিয়ন্ত্রক সংস্থা থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো বিনিয়োগকারীদের আস্থার উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। তার প্রেক্ষিতে আমরা কি দেখেছি যে বিদেশি এবং প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়ে চলে যাচ্ছেন, স্থানীয় বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসান নিয়ে শেয়ার বাজার ছেড়ে চলে যাচ্ছেন। এই চিত্রও কিন্তু আমাদের দেখতে হয়েছে। আমরা যদি কয়েক বছর আগের দিকে তাকাই তখন কিন্তু আমরা দেখতে পারবো যে শেয়ার বাজারে 33 লাখ বিও হিসাব ছিল। বিও হিসাব হচ্ছে যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করে থাকেন। এটি একটি ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে খুলতে হয়। সেই সংখ্যা কিন্তু এখন 16 লাখে নেমে আসছে। অর্থাৎ আমরা কিন্তু অর্ধেকে দেখছি শেয়ার বাজারে বিনিয়োগের অর্ধেকে নেমে আসছে। এর ভিতরে আমরা যেটি দেখেছি যে 2023 সাল থেকে এই 2025 সাল, এই সময়টার মধ্যেই বিদেশি এবং প্রবাসী যে বিনিয়োগকারীরা রয়েছেন তাদের 11,000 বিও হিসাব বন্ধ হয়ে গেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে তারা এই বাজারের উপর আস্থা পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারা চলে গেছেন। এর পাশাপাশি কিছু বিও হিসাব বন্ধ হয়েছে যেগুলো শুধু আইপিও আবেদন করতো, তারা আইপিও আবেদনের জন্য খুলেছিল। এখন যেহেতু আইপিও প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং যে আবেদন করে সেই আইপিও শেয়ার পায়, সে কারণে যারা শুধুমাত্র আইপিওর কারণে বিও হিসাব খুলেছিলেন তারা হয়তো সেগুলো বন্ধ করেছেন। কিন্তু সেই সংখ্যা দিয়ে এই অর্ধেক হয়ে যাবে সেটি কিন্তু নয়। এই অর্ধেক হয়ে যাওয়ার মূল কারণ এখানে আস্থা না পাওয়ার কারণে অনেক বিনিয়োগকারী লোকসানে তাদের শেয়ার বিক্রি করে শেয়ার শূন্য করে দিয়েছেন। এই যে আস্থাহীনতা, কেন এই আস্থাহীনতা সৃষ্টি হলো? আমরা যদি দেখি যে শেয়ার বাজারে 1996 সালে একটি বড় ধরনের ধস নেমেছিল। এরপর 2010 সালেও আমরা একটি বড় ধরনের বাবল এবং বাস্ট দেখেছি। এরপরে শেয়ার বাজারে কয়েক দফা উত্থান পতন হলেও করোনা মহামারী যখন শুরু হয়, কোভিড-19 2020 সালে বাংলাদেশে প্রথম আঘাত আনে। এরপরে কিন্তু এই যে যাতে দরপতন হয় সেজন্য নিয়ন্ত্রক সংস্থা থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরবর্তীতে, যেগুলো আসলে ভুল সিদ্ধান্ত হিসেবেই পরিগণিত হয়েছিল। এর ভিতরে সবথেকে মারাত্মক যে ভুল সিদ্ধান্তটি ছিল সেটি হলো ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইস দিয়ে প্রত্যেকটা কোম্পানি শেয়ার দাম একটি নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা হয়েছিল যাতে এর নিচে আর না নামতে পারে। এর ফলে কি হয়েছিল? শেয়ার বাজারে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, কারণ দিনের পর দিন ওই সর্বনিম্ন যে দাম, এই দামে কিন্তু বিপুল পরিমাণ শেয়ারের বিক্রয় আদেশ আসতো, অপরদিকে ক্রেতা থাকতো না। ফলে এগুলো লেনদেন হতো না এবং শেয়ার বাজারের লেনদেন, যেই লেনদেন 2000 কোটি টাকার ঘরে ছিল সেটি 100-150 কোটি টাকার ঘরে নেমে আসে। এর ফলে কিন্তু অনেক ব্রোকারেজ হাউস তারা বড় ধরনের লোকসান দিতে হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরা এই যে অচল
অচল অবস্থা সৃষ্টি হওয়া, কারণ আপনি যখন একটি বাজারে প্রবেশের সুযোগ দিবেন, তাকে যখন বাইরে হওয়ার সুযোগ না দিবেন, স্বাভাবিকভাবে সেখানে আস্থা থাকবে না। কারণ বিপদে আপদে কেউ লোকসানে হলেও শেয়ার বিক্রি করে তার কিছু টাকার দরকার হয়। আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছেন, কিন্তু আমার দরকারের সময় আমি যখন টাকা তুলতে পারবো না, স্বাভাবিকভাবে আমি ওই বাজারে যাব না। সেটাই কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে যখন ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছিল, তারপরে কিন্তু শেয়ার বাজারে বড় ধরনের ধস নামে এবং বর্তমানে কিন্তু অনেক বিনিয়োগকারী তার পোর্টফোলিওর 60 থেকে 70% লোকসান রয়েছে। অর্থাৎ সে যদি 100 টাকা বিনিয়োগ করে থাকে, তার এখন মাত্র 30 টাকা আছে। এই ধরনের লোকসান দিয়ে অনেকে বাজার ছেড়ে চলে গেছেন। আবার যারা বাজার ছেড়ে যান নাই, হয়তো আশায় আছেন কোনোদিন বাড়বে, তারা এই যে তাদের অচল অবস্থা, কিন্তু তাদের পোর্টফোলিও তারা এখন লেনদেন করতে পারছেন না, এর ধরনের সংখ্যাও কিন্তু অনেক। দেশের শেয়ার বাজারকে শক্তিশালী করা না হলে তা দেশে অর্থনীতি প্রবৃদ্ধি এবং শিল্পায়নে কি বাধা হয়ে দাঁড়াতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, শেয়ার বাজার যে শিল্পায়নের একটা বড় হাতিয়ার, অন্যান্য দেশে আমরা যেটি দেখি এবং অন্যান্য দেশে আমরা যখন দেখি যে উন্নয়নমূলক, সরকারের উন্নয়নমূলক যেসব প্রকল্প বা একটি বেসরকারি প্রতিষ্ঠান তার ব্যবসা সম্প্রসারণ করার জন্য কিন্তু শেয়ার বাজারে আসে এবং শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করে। এমনকি সরকারের উন্নয়নমূলক কাজের জন্যও কিন্তু শেয়ার বাজার থেকে টাকা তুলে, বন্ডের মাধ্যমে টাকা তুলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়। আমাদের ক্ষেত্রে কিন্তু সে চিত্রটি দেখা যায় না। একটু আগে যেটি বলছিলাম যে 3777টি যেখানে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত, সেখানে মাত্র 397টি কোম্পানি তালিকাভুক্ত। এর ফলে কি হয়েছে, এই কোম্পানিগুলো কিন্তু শেয়ার বাজারে না এসে তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে ব্যাংক খাতে কিন্তু হিউজ পরিমাণে আমরা খেলাপি ঋণ দেখতে পাচ্ছি এবং সেই খেলাপি ঋণ কিন্তু 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে ব্যাংক খাতগুলো কিন্তু এখন খুবই, অনেকগুলো ব্যাংক মৃতপ্রায় অবস্থা। আপনি জানেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকে, 5টি ব্যাংকে একসাথে মার্জার করার উদ্যোগ নিয়েছে। যে এই ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা লুট করে নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তো এই যে ব্যাংক খাতে দেখেন, শেয়ার বাজার শক্তিশালী না হওয়ার কারণে কিন্তু একদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক খাত কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, শিল্পায়নের ঘটছে না। অথচ এই শেয়ার বাজার যদি শক্তিশালী করা যেত, সরকার চাইলে কিন্তু এই শেয়ার বাজারে বন্ড ছেড়ে পদ্মা সেতুর মতো আরও একটি সেতু তৈরি করতে পারে। আমাদের যে এক্সপ্রেসওয়ে রয়েছে, আমাদের যে মেট্রো রেল রয়েছে, আমরা যদি দ্বিতীয় মেট্রো রেলের কোনো প্রকল্প করতে চাই, এখানেও কিন্তু লাভজনক খাত এগুলো। আপনি মেট্রো রেল লাভজনক খাত, পদ্মা সেতু লাভজনক খাত। সরকার চাইলে এখানে কিন্তু বন্ড ছেড়ে এ ধরনের প্রকল্পগুলো করতে পারে। সেক্ষেত্রে জনগণ এখানে ফান্ড দিবে এবং জনগণ এটি ব্যবহার করে, সেটির আবার ট্যাক্স পাবে সরকার এবং দেশেরও একদিক থেকে উন্নয়ন হবে, পাশাপাশি অর্থনীতির আকারও কিন্তু বড় হবে যদি এই পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হয়। তবে আশার হলো যে সম্প্রতি স্টক এক্সচেঞ্জ থেকে এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বন্ড মার্কেটটিকে বড় করার জন্য বা বন্ড মার্কেট একটি সৃষ্টি করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এটি যদি হয় তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে শেয়ার বাজারে ভালো কিছু সামনে আসছে। আচ্ছা, আপনি যেমন বলছিলেন শেয়ার বাজারকে শক্তিশালী করতে হবে, এই শক্তিশালী করতে হলে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আবারও ফিরে আসি 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের যে সরকার ছিল, সেই সরকারের কিন্তু পতন ঘটে। এরপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং তারা একটি বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পুঁজিবাজারের যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানেও কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই স্টক এক্সচেঞ্জ থেকে কিন্তু টাস্ক ফোর্স বা পুঁজিবাজার সংস্কারের উদ্দেশ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স ইতিমধ্যে কয়েকটি প্রতিবেদন তারা জমা দিয়েছে, আরও বেশ কিছু প্রতিবেদন বিষয় নিয়ে তারা কাজ করছেন। তারা হয়তো শীঘ্রই এই প্রতিবেদনগুলো জমা দেবেন। প্রাথমিকভাবে তারা 2-1টি যে সুপারিশ দিয়েছে, যেগুলো আসলে বাজারের জন্য বা একটি ভালো শেয়ার বাজার তৈরি করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হলো আইপিও খাতের যে সংস্কার, সেখানে তারা একটি প্রস্তাব করেছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি ব্যাংক থেকে ঋণ নিতে হয় তাহলে শেয়ার বাজারে আসা বাধ্যতামূলক। অর্থাৎ ওই ঋণ যদি কোম্পানি নিতে যায় তাকে শেয়ার বাজারে আসতে হবে, তারপরে সে ওই ঋণটা নিতে পারবে। আর একটা করেছে যে আমাদের শেয়ার বাজারে দুর্বল কোম্পানির সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে বলা হয় যে আর্থিক প্রতিবেদনগুলো তারা যখন শেয়ার বাজার থেকে টাকা তুলে ফুলিয়ে ফাঁপে আর্থিক প্রতিবেদন তৈরি করে। এর জন্য প্রাইমারি রেগুলেটরি হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে তারা কিন্তু সুপারিশ করেছে, তারা প্রাইমারি অনুমোদন দেবে। অর্থাৎ কোম্পানিগুলো যে আর্থিক প্রতিবেদন দেবে, সেই আর্থিক প্রতিবেদন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে প্রথমে ভালোভাবে পর্যালোচনা করে তারা আইপিও এটি পাওয়ার যোগ্য কি যোগ্য না সেটির একটি প্রাথমিক অনুমোদন দেবে। এরপর নিয়ন্ত্রক সংস্থা থেকে সেটির অনুমোদন দেওয়া হবে। এটি কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ এবং মার্জিন ঋণের ক্ষেত্রেও তারা বেশ কিছু সুপারিশ করেছে। যদি এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আশা করা যাচ্ছে যে শেয়ার বাজারে হয়তো ভালো দিন ফিরে আসবে। ধন্যবাদ শিপন, আমরা আস্থা রাখছি শেয়ার বাজারে ভালো দিন ফিরে আসবে। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য ধন্যবাদ।
দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ শিপনের সঙ্গে। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ডিসেম্বরের শীতল হাওয়ার সাথে রাজনৈতিক অঙ্গনেও বইছে উত্তেজনার হাওয়া। দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত। দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমির পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মাসেই। দেশ জুড়ে 1 লাখেরও বেশি রুকন সদস্য গোপন ব্যালটে অংশ নিতে যাচ্ছেন এই ভোটযুদ্ধে। প্রশ্ন উঠছে, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান কি টিকে থাকবেন নাকি নেতৃত্বে আসবেন নতুন কেউ? ভবিষ্যতে দিক নির্দেশনা, রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে এখনই শুরু হয়ে গেছে আলোচনা, সমীকরণ আর নাটকীয়তা। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। সমানে সমান হতে হলে ওদের অস্তিত্বই গুঁড়া হয়ে যায়। ডিসেম্বরের শীতল হাওয়ার সঙ্গে ভেসে আসছে এক নতুন অজানা উত্তেজনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে। আমির নির্বাচনের দ্বারগোড়ায় সারা দেশে 1 লাখের বেশি রুকন সদস্য প্রস্তুত হচ্ছেন গোপন ভোটযুদ্ধে অংশ নিতে। এ ভোট শুধু নেতৃত্ব বদলের প্রশ্ন নয়, বরং দলের ভবিষ্যৎ কৌশল আর জাতীয় রাজনীতিতে তাদের অবস্থানও নির্ধারণ করবে। ভেতরের গুঞ্জন বলছে লড়াই হতে যাচ্ছে 2 শক্তিশালী প্যানেলের মধ্যে। একদিকে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি 2019 সাল থেকে দলের নেতৃত্বে আছেন। সঙ্গে আছেন নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে, আধুনিক শক্তিকে ভোট দিয়েছে। অন্যদিকে নতুন সমীকরণে ভেসে উঠেছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। এই 2 শিবিরের অঘোষিত প্রতিযোগিতা ইতোমধ্যেই দলীয় রাজনীতিকে করেছে আরো উত্তপ্ত। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় কার্যালয়ে গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কেন্দ্রীয় মজলিসে সূরা 3 জনকে মনোনীত করবে। সেখান থেকে ভোট দিয়ে চূড়ান্ত করবেন রুকন সদস্যরা। তবে চমক লুকিয়ে আছে এখানেই। চাইলেই ভোটাররা প্যানেলের বাইরের কাউকে নির্বাচিত করতে পারবেন। ফলে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে এক অজানা নাটকীয়তা। এখন কথা হচ্ছে, আমরা তো এগুলো বলি না। আমরা কেন বলি না? আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, 25 ডিসেম্বরের আগেই এই ভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নতুন আমিরকে নিতে হবে বড় রাজনৈতিক সিদ্ধান্ত। একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ডাক্তার শফিকুর রহমান কি তৃতীয়বারের মতো নেতৃত্ব ধরে রাখতে পারবেন নাকি উঠে আসবে নতুন কোনো মুখ? জামায়াতের ডিসেম্বরের ভোটযুদ্ধ তাই কেবল একটি নির্বাচন নয়, হতে যাচ্ছে এক রাজনৈতিক থ্রিলারের চূড়ান্ত পর্ব। তুষার ইসলাম, জাগো নিউজ। জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহ ভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে শান্তি প্রতিষ্ঠা হবে। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের দায়ী ও ওয়ারেস সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে তা 1000 মানুষ মিলেও করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে। আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছায় এখানে পয়দা হয়েছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে। আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় জানানো হচ্ছে ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। তারপরে একে একে শ্রদ্ধা জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও জানানো হয় এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা বলেন, দেশের জন্য যে অবদান রেখে গেছেন আহমদ রফিক তা অনন্য। তার সেই অবদানগুলোকে ধারণ করে আগামীর দিনগুলো চলার প্রত্যয় জানান তারা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজে। জীবনের শেষ মুহূর্তে মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করে গিয়েছিলেন তিনি। ভাষা সৈনিক আহমদ রফিক জীবদ্দশায় প্রকাশ করেছেন প্রায় অর্ধশত গ্রন্থ। সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারে 21 পদকে, কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউটের রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে। সবশেষ বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভাষা আন্দোলনে তার একটা সক্রিয় ভূমিকা ছিল। মেডিকেলের ছাত্র হওয়ার ব্যতিক্রম হচ্ছে তিনি শুধু ভাষা সংগ্রামী না, তিনি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখে গেছেন এবং তিনি একজন রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবেও খ্যাতি অর্জন করেছেন। ওনার সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। বিভিন্ন শান্তি আন্দোলন সহ বিভিন্ন সামাজিক আন্দোলনগুলোতে উনি অংশগ্রহণ করেছেন এবং এমন অমায়িক স্মিতভাষী বিদ্বান মানুষ আমার খুব কমে চোখে পড়েছে। তার যেই নিজের প্রতি কমিটমেন্ট এবং তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন পুরো জীবন জুড়ে, তিনি 47-এর লড়াইতে যেমন ছিলেন, 52-এর লড়াইতে তিনি ছিলেন, তিনি এরপরে বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনেই হয় লেখনের মাধ্যমে, না হলে তার প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং তার 5 অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে সরকার এ পদক্ষেপ নিয়েছে। শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। প্রবেশপথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। এই উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের এসিইউপি ব্যবহার বন্ধে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের জেরে চলা সড়ক অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুব ছাত্র জনতা। শনিবার সকালের দিকে যুব ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এতে আরও বলা হয়, সাম্প্রতিক সহিংসতা নিয়ে 1 অক্টোবর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুব ছাত্র জনতা তাদের 8 দফা দাবি, 144 ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ 50,000 টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর বিবৃতিতে যুব ছাত্র জনতা প্ল্যাটফর্ম এবং অন্যতম সমন্বয়ক উক্কনু মারমাকে ইউপিডিএফ সংশ্লিষ্ট হিসেবে বর্ণনা করা হয়েছে, সেই ট্যাগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অনলাইনে পাহাড় সম্পর্কে গুজব ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের 8টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বেশিরভাগ এলাকাতেই আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এ পূর্বাভাসে আরও বলা হয়,
উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কিছুটা বেশি হতে পারে এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। ভবনের দেয়ালে বড় ফাটল, ভেতরের রডও বেরিয়ে গেছে অনেক জায়গায়। বাইরে থেকে রং করা হলেও ভেতরে সবখানে জীর্ণ দশা। 2020 সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও ব্যবহারের অনুপযোগী ওই ভবনে চলছে মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, তারা যেখানে মানুষের জীবন রক্ষার জন্য কাজ করছেন সেখানে তাদের নিজেদের জীবনী ঝুঁকির মধ্যে রয়েছে। তারা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে নতুন ভবন নির্মাণের ব্যাপারে চিঠি দিয়ে জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারটি দেখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। মাদারীপুর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভবনটি 20/9/2020 সালে কন্ডেম ঘোষণা করা হয় এবং দীর্ঘদিন এই আমাদের ডিপার্টমেন্ট এবং সরকার চেষ্টা করতেছে যাতে দ্রুত ভবনটি নতুন করে নির্মাণ করা যায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সরকার এবং দেশটির রাজনৈতিক নেতারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করতে এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানের পর ইসরায়েলের রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আর্মি রেডিও এবং কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আর্মি রেডিও জানিয়েছে যে স্থলভাগে যেখানে সেনারা কঠোরভাবে প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করছেন সেখানে রাজনৈতিক নেতারা অভিযান ন্যূনতম করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে। আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোস বলেছেন, ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজার কার্যকলাপ কমিয়ে আনতে এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। জার্মানির আকাশে গেল 24 ঘন্টায় একাধিক ড্রোন উঠতে দেখা গেছে। ড্রোনগুলো কোন দেশের সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে মিউনিক বিমানবন্দর দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে স্থানীয় সময় রাত 8:30 থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে প্রায় 6,500 যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে কমপক্ষে 17টি ফ্লাইট বন্ধ রাখা হয়। সেই সময় বিমানবন্দরের কাছাকাছি আকাশসীমায় একাধিক ড্রোন চলাচল করতে দেখা গেছে। সাম্প্রতিক সময় ইউরোপের বিভিন্ন দেশের আকাশসীমায় বারবার ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলজিয়ামের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার বেলজিয়াম কর্তৃপক্ষ 15টি ড্রোনের উপস্থিতির বিষয়ে তদন্ত করছে। এসব ড্রোন জার্মান সীমান্তের কাছে এলসেনবর্ন সামরিক স্থাপনার উপরে দেখা গেছে। ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর এগুলোকে বেলজিয়াম থেকে জার্মানিতে উড়ে যেতে দেখা গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র 148 রান। কিন্তু শারজায় আফগানিস্তানের বিপক্ষে আবারও শ্বাসরুদ্ধকর এক ম্যাচ খেলল বাংলাদেশ। শেষ ওভারে এসে মাত্র 2 উইকেট হাতে রেখে জয় পেয়েছে টাইগাররা। আর এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল জাকের আলীর দল। রান তারায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র 24 রানে 3 উইকেট হারায় তারা। তবে শামীম পাটোয়ারি ও জাকের আলীর 56 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। জাকের 25 বলে 32 আর শামীম 22 বলে করেন 33 রান। পরে নুরুল হাসান সোহান 31 রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। শেষ দিকে শরীফুল ইসলাম 6 বলে 11 রান করে হাঁকান জয়সূচক বাউন্ডারি। আফগানদের ওমরজাই নেন 4 উইকেট। এর আগে টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করে। শরীফুল, নাসুম আর রিশাদের কৃপণতায় আফগানিস্তান 5 উইকেট তোলে মাত্র 147 রান। সবচেয়ে সাশ্রয়ী ছিলেন শরীফুল। 4 ওভারে দেন মাত্র 13 রান, নেন 1 উইকেট। দ্বিতীয় টি-20তে জয় পেয়ে 2-0 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য ক্লিন সুইপ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
শেয়ার বাজারে দুর্বল ভূমিকা, শিল্পায়নের পথে বড় বাধা, শিল্পোন্নয়নকে গতিশীল করতে শেয়ার বাজারকে শক্তিশালী করার পরামর্শ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, মন্তব্যে দলের আমিরের। কোরআন হাদিসের আলোকে জ্ঞানকে কাজে লাগানোর পরামর্শ। শহীদ মিনারের শেষ শ্রদ্ধায় সিক্ত ভাষা সংগ্রামী আহমদ রফিক, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। গাজা যুদ্ধ বন্ধের নির্দেশ ইসরায়েলি সরকারের, জার্মানির আকাশে একের পর এক ড্রোন, বন্ধ হলো মিউনিক বিমানবন্দর। এবং দ্বিতীয় টি-20তে আফগানিস্তানকে 2 উইকেটে হারিয়ে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের, 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় জাকের আলীর দলের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।